পরিণীতা নবম পর্ব। প্রাণনেশা থম মেরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। উচ্ছ্বাস গম্ভীর দৃষ্টিতে দেখল ওদেরকে। গুমোট স্বরে বলল, কী কাজে এসেছেন আপনারা? মুগ্ধ এগিয়ে গিয়ে উত্তর করল, আমরা একজনকে খোঁজার জন্য এসেছি অফিসার। আমাদের খুব কাছের একজন, কাল থেকে নিখোঁজ। উচ্ছ্বাস হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো, কণ্ঠে নির্জীবতা এনে বলল, আবার আর একটা নিখোঁজের ঘটনা? আপনাদের গ্রামে হচ্ছেটা কি বলবেন? শেষের কথাটা একটু রেগেই বলল সে। থতমত খেল মুগ্ধ। সেন্সিটিভ কথার বিনিময়ে এমন রাগান্বিত প্রশ্ন অ্যাকসেপ্ট করেনি ও। প্রাণেশা অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। ছেলেটা একবারও ওর দিকে তাকায়নি। এমন নির্লিপ্ত ভঙ্গিতে কথা বলছে যেন আজকেই ওদের প্রথম দেখা। ভুলে গেল ওকে? মাত্র কয়েকদিন আগেরই তো ঘটনা, এর মধ্যে ভুলে গেল? প্রাণনেশা নিজেই নিজেকে ধমকালো। ও মনে রাখতে পেরেছে, এর মানে এই না যে ছেলেটারও মনে থাকবে। উচ্ছ্বাস তপ্ত স্বরে বলল, নতুন এমপি নির্বাচন হওয়ার পর থেকে এইসব ঘটনা বেশি ঘটছে শুনছি। এর আগে নাকি গ্রামের পরিস্থিতি ঠান্ডা ছিল। এসব কি সত্যি? তেতে উঠল প্রাণনেশা। নিজেদের সামনেই দলের প্রতি এত বড় অভিযোগ মেনে নিতে পারল না। তবুও নিজেকে সামলে প্রখর স্বরে বলল, দেখুন, পুরোটাই বানোয়াট কাহিনী। নির্বাচনের আগেও এসব ঘটনা ঘটেছিল, কিন্তু নির্বাচনের কারণে সব চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এখন সব এক্সট্রাভাবে হাই অ্যালার্ট করা হচ্ছে বদনাম করার জন্য। আগে যে গ্রামের মানুষ স্বর্গের স্বাদ পেত এমনও না কিন্তু। প্রথমবারের মতো উচ্ছ্বাস ভ্রু কুঁচকে তাকালো প্রাণনেশার দিকে। পরক্ষণেই মুগ্ধের দিকে তাকিয়ে বলল, উনি কে? আমাদের বন্ধু। উচ্ছ্বাস বাঁকা হাসল, বিদ্রূপ করে বলল, ওনাকে চুপ করতে বলুন। মেয়েদের সাথে তর্ক বিতর্ক করার কোনো রুচি আমার নেই। ওদের বুদ্ধি থাকে হাঁটুতে, বোঝে কম, চেল্লায় বেশি। অপমানে কান ঝাঝা করে উঠল প্রাণনেশার। রাগে ক্ষোভে গালে দেখা দিল লাল আভা। তাজিম মুখ লটকে তাকালো। মুগ্ধ ভয়ে ভয়ে তাকালো প্রাণনেশার দিকে। রাগে ফুঁসতে দেখে আমতা আমতা করে বলল, আমাদের ফ্রেন্ড অন্যদের মতো না। শি ইজ সো ইন্টেলিজেন্ট। উচ্ছ্বাস ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসল। প্রাণনেশা দাঁতে দাঁত চেপে তাকালো ওর দিকে। পরক্ষণেই সিরিয়াস হলো উচ্ছ্বাস। প্রখর স্বরে বলল, যে লাশটা কাল পাওয়া গেছে তার এখনও কোনো আইডেন্টিফাই পাওয়া যায়নি। না পরিবারের কোনো খোঁজ পাওয়া গেছে, কেউ তার দাবি নিয়েও আসেনি। আমরা এখান থেকে সোজা মর্গেই যেতাম। আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে। পরিস্থিতি শিথিল করার দায়িত্ব নিয়েই আমরা এসেছি, তাই আপনাদের বন্ধুকে খুঁজে দেওয়ার দায়িত্বও আমাদের। মুগ্ধ মাথা নাড়ল। উচ্ছ্বাস প্লেসে থাকা সবাইকে দ্রুত হাতে কাজ গোছানোর তাগাদা দিল। প্রাণনেশা মুখ গোমড়া করে বসে আছে গাড়িতে। তাজিমের হাসতে হাসতে অবস্থা কাহিল। কিছুক্ষণ পর পর পিঞ্চ মারছে প্রাণনেশাকে আর ঠোঁট গোল করে বলছে, মেয়েরা বুঝে কম, চিল্লায় বেশি। আর সহ্য হলো না প্রাণনেশার। জোরে ধমক দিল ও। তাজিম চুপ হয়ে গেল। মিটমিট করে হেসে বাবু হয়ে বসল। সামনে একটা গাড়িকে অনুসরণ করে যাচ্ছে ওরা। প্রাণনেশা মনে মনে একজনের গোষ্ঠীর উদ্ধার করছে। সেদিন রাতে দেখে কতটা ইনোসেন্ট মনে হয়েছিল ছেলেটাকে। হাসি খুশি প্রাণখোলা একজন মনে হয়েছিল, কিন্তু না, ছেলেটা ইনোসেন্ট না, উল্টে আস্ত একটা হাড়বজ্জাত। প্রাণনেশা বিড়বিড় করে বলল, অসভ্য রে, এত বড় কথা বললি তো আমাকে। তুই কি মনে করেছিস প্রাণনেশা ছেড়ে দেবে তোকে? প্রাণনেশা নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ে। চোখের জল নাকের জল একসাথে করে যদি আমি তোকে কাঁদাতে না পারি, তবে আমি আমার নাম বদলে ফেলব। এমনভাবে কাঁদাবো না, সারা জীবন মনে রাখবি আমাকে। গাড়ি ব্রেক কষল। মুগ্ধ। প্রাণনেশা নিজের ভাবনা ছেড়ে বেরিয়ে আসে। সামনের গাড়িটা থেমে গেছে একটা হসপিটালের সামনে। ডোর খুলে বের হলো তিনজনে। মুগ্ধ দুজনকে ছেড়ে দৌড়ে যায় উচ্ছ্বাসের কাছে। চিন্তিত বদনে গড়গড় করে বলে কিছু একটা, কিন্তু দূরত্বে থাকা প্রাণনেশা আর
তাজিম তা শুনতে পায় না। সবাই মিলে প্রবেশ করে হসপিটালে। সামনে সিআইডি টিমের কয়েকজন হাঁটছে, সাথে একজন ডক্টর। মুগ্ধ কন্টিনিউয়াসলি কথা বলছে উচ্ছ্বাসের সাথে। প্রাণনেশা আর তাজিম যাচ্ছে পিছু পিছু। তাজিম ভাবলেশহীন আর প্রাণনেশা গোমড়া মুখ করে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের নিচেও একটা ফ্লোর আছে, যেটা আপেক্ষিকভাবে মাটির নিচে কল্পনা করা হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা সিঁড়ি চলে যায় গহীনে। ভুতুড়ে একটা জায়গা পেরিয়ে যাচ্ছে ওরা। প্রাণনেশা ভীতু দৃষ্টিতে তাকালো চারপাশে। এরকম কখনো মর্গে যায়নি ও। মার্ডার কেসের ভিকটিমদের এরকম একটা আলাদা জায়গায় রাখা হয়। প্রাণনেশা তাজিমের হাত শক্ত করে আঁকড়ে ধরল। বুকের মধ্যে দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে। তাজিম কোনা চোখে চেয়ে আগলে নেয় ওর হাত। ফিসফিসিয়ে বলে, ভয় পাস না, আমরা সবাই আছি। প্রাণনেশা চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে, মর্গের বাইরে। বুকের মধ্যে দুরু দুরু অনুভূতি হচ্ছে ওর। এতক্ষণ একজনের রাগের দিকবেদিক শূন্য হয়ে পড়ল, এবার রাগের বদলে জমা হয়েছে এক রাশ আতঙ্ক। ভয়ে মর্গে ঢোকার সাহস হয়নি ওর। মূলত ভয়কে পাশে রেখে ও সাহস করে ঢুকতে চেয়েছিল, কিন্তু তাজিম আর মুগ্ধ ওকে ভেতরে নিয়ে যায়নি, বাইরে দাঁড় করিয়ে দিয়ে গেছে। প্রাণনেশা চোখ বুলিয়ে নেয় একবার আশেপাশে। লং বারান্দায় একটা ঝুলন্ত নিভু নিভু লাইট জ্বলছে। কেমন একটা ভৌতিক পরিবেশ। মিস, চমকে তাকালো প্রাণনেশা। এতক্ষণ আকুল ভাবনায় ডুবে থাকার ফলে আচমকা ডাকে আতঙ্কিত হয়ে তাকালো ও। পিছিয়ে গেল কয়েক পা। ভয়ার্ত দৃষ্টি দেখে উচ্ছ্বাস ঠোঁট বাঁকা করে হাসল, ব্যঙ্গ করে বলল, বাহ, আমি তো মনে করেছিলাম ব্রেভ গার্ল ভয় পায় না। প্রাণনেশা ভয় ভুলে ফুঁসে তাকালো। দৃষ্টি দিয়ে ঝলসে দিতে পারলে ভালো হতো বোধহয়। উচ্ছ্বাস আবার হাসে, তর্জনী দিয়ে নাক ছুঁয়ে বলে, এই আক্রমণাত্মক দৃষ্টি আশা করেছিলাম। প্রাণনেশাকে ভীতু দৃষ্টিতে মানায় না। প্রাণনেশা বিহল চিত্তে তাকালো তার দিকে। ক্রোধের বিনিময়ে দেখা দিল এক রাশ চিত্ত বিভ্রম। সরু চোখে তাকালো সামনের মানুষটার চোখে মনিতে। বাদামি চোখ জোড়ায় এক রাশ কৌতূহল। আচ্ছা, ছেলেটা কি ভিনদেশি? উত্তর জানার ইচ্ছে জাগলো না প্রাণনেশার। প্রাণনেশার দৃষ্টি সরিয়ে নেয়। মিটমিট হাসল উচ্ছ্বাস। অপ্রত্যাশিতভাবে বলল, প্রাণনেশা, সুন্দর নাম। প্রাণনেশা হকচকালো আবার। চঞ্চল দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করলো সামনের মানুষটার উদ্দেশ্য। উচ্ছ্বাস আবার বলল, আমি তো সেই রাতে আপনাকে দেখে গোস্ট বেবি মনে করেছিলাম, কিন্তু আপনি তো দেখছি হিউম্যান বেবি। এতক্ষণ চুপচাপ শুনে গেলেও এবার বিরক্তিকর শ্বাস ফেলল প্রাণনেশা। তার মানে হুদায় এতক্ষণ ছেলেটা ঢং ধরেছিল, চিনেছিল সেই শুরুতে। প্রাণনেশা প্রখর স্বরে বলল, আমি বেবি নই, কিন্তু আপনাকে দেখে বেবি মনে হয়। ওটা আপনার বোঝার সমস্যা। তাহলে তো বলতেই হয় হাঁটুর নিচে বুদ্ধি আপনার, আমার না। ফিক করে হেসে ফেলল উচ্ছ্বাস। ঠোঁট চিপে হেসে বলল, রাগ করেছেন তাই না? আমি যাত্রার সাথে রাগ করি না, শক্ত কণ্ঠে বলল প্রাণনেশা। উচ্ছ্বাস হাসল আবার। কোমল স্বরে বলল, আপনাকে একটা ভালো খবর শোনাতে এসেছি। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। উচ্ছ্বাস বলল, ভেতরে যে মরদেহ আছে সেটা আপনার কাছে জনের না। প্রাণনেশার হৃৎপিণ্ড শিথিল হলো। এতক্ষণের উৎকণ্ঠায় ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল, ভেতরের মানুষটা তুলি না। এত সুন্দর পৃথিবীর আলো, এত ভালোবাসার মানুষ ছেড়ে মেয়েটা চলে যেতে পারে না। উচ্ছ্বাস আবার বলল, আপনি তো ভয়ে দেখতেই গেলেন না, তাই আমি ভাবলাম আপনার কানে খবরটা তুলে দেওয়া উচিত। ভীতু মেয়ে। প্রাণনেশা চোখ ছোট ছোট করে তাকালো, কণ্ঠে কঠোর বিশ্বাস এনে বলল, আমি মোটেই ভীতু না। হুদাই আপনি আমার ওপর একটার পর একটা অ্যালিগেশন লাগাচ্ছেন। প্রথম থেকেই যে হারিয়ে গেছে সে আমার খুব কাছের একজন। আল্লাহ না করুক তার কোনো খারাপ খবর আমি সহ্য করতে পারতাম না, সেটা ভেবে যাইনি। উচ্ছ্বাস
টেডি স্মাইল দিল। কিছু একটা বলতে যাবে তার আগেই মর্গ থেকে বেরিয়ে আসে সবাই। থেমে যায় উচ্ছ্বাস। চকিতে দূরে সরে দাঁড়ায় প্রাণেশার থেকে। ভণ্ডামি ছেড়ে সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর মুখে দাঁড়ালো। প্রাণেশা হতভম্ব তাকালো ওর দিকে। ছেলেটা সেকেন্ডেই যেন নিজের খোলস পাল্টে ফেললে। মুগ্ধ এগিয়ে আসে প্রাণেশার কাছে, মুখে হাসি ফুটিয়ে বলে, মরদেহটির সাথে তুলির কোনো ধরনের মিল পাওয়া যায়নি দোস্ত। এছাড়াও ডক্টররা যে বর্ণনা দিয়েছে তাতে এটা কনফার্ম যে মেয়েটা তুলি না। প্রাণেশা হাসি মুখে ওপর নিচে মাথা নাড়ালো। মুগ্ধ আবার বলল, কিন্তু মেয়েটার চেহারা বিকৃত হয়ে গেছে, অনেক বিভৎস অবস্থা। ভালোই হয়েছে তুই যাসনি, অনেক খারাপ লাগতো তোর, সহ্য করতে পারতি না। হাসি ধপ করে নিভে গেল প্রাণেশার। করুণ কণ্ঠে বলল, সে আমাদের কাছের মানুষ না, তাই আমরা খুশি হচ্ছি, কিন্তু যার বা যাদের কাছের মানুষ তারা তো জানতেও পারল না দোস্ত মেয়েটার অবস্থা। মেয়েটা যে আর নেই সেটা জানতে পারলে কিভাবে সহ্য করবে ওরা। মুগ্ধ চুপ হয়ে গেল। প্রাণেশার কথার পরিপ্রেক্ষিতে আর কোনো কথা আসলো না ওর মুখ দিয়ে। উচ্ছ্বাসের ডাকে মুগ্ধ এগিয়ে গেল ওর কাছে। উচ্ছ্বাস যথেষ্ট গম্ভীর স্বরে বলল ওকে, আপনাদের বন্ধুকে খুঁজবো আমরা, এতে তোমাদেরও কিছু সাহায্যের প্রয়োজন আমাদের। যে হারিয়ে গেছে তার ছবি আর সব ধরনের ডিটেলস মেল করবে আমাকে। আর হ্যাঁ, নাম্বারটা দাও তোমার। মুগ্ধ মাথা নেড়ে নিজের নাম্বার দিল ওকে। কণ্ঠে কৃতজ্ঞতা এনে বলল, থ্যাংক ইউ অফিসার, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। প্রাণেশা গাড়ির সিটে বসে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে জানলার বাইরে। তাজিম নিশ্চুপ বাধ্য ছেলের মতো ড্রাইভিং সিটে বসা। বাইরে দাঁড়িয়ে উচ্ছ্বাস আর মুগ্ধ কথা বলছে। দুজনে ঠিক কতটা সময় ধরে কথা বলছে তা হিসেব করা যায় না। দুজনের কথা যেন ফুরাচ্ছেই না। প্রাণেশা চবর্গীয় শব্দ করে সিটে মাথা রাখলো। পরক্ষণেই মাথা তুলে চিল্লিয়ে বলল, এই যাবি না তুই, নাকি আমরা চলে যাব? যার সাথে কথা ফুরোচ্ছে না সে পৌঁছে দেবে তোকে, আই গেজ। থতমত খেলো মুগ্ধ। উচ্ছ্বাসও পিট পিট করে দেখলো সেই দিকে। মুগ্ধ বিদায় নিয়ে চলে আসে ওর কাছে থেকে। ড্রাইভিং সিটের পাশের সিটে এসে বসতেই বিশ্রী গালি ছুঁড়ে দিল প্রাণেশা। মুগ্ধ করজোর করে ভঙ্গিমাতে ক্ষমা চাইলো ওর থেকে। তাজিম গাড়ি স্টার্ট দেয়। প্রাণেশা মুখ বাড়িয়ে বাইরে তাকালো। বাইরে দৃষ্টি পড়তেই হাসি হাসি মুখে হাত নেড়ে বাই জানালো উচ্ছ্বাস। ধরফড় করে উঠে বসলো প্রাণেশা। গোল গোল চোখে চেয়ে তাকালো বাইরে। একসময় চোখের আড়াল হয়ে গেল উচ্ছ্বাস, অদৃশ্য হয়ে গেল দৃষ্টির সীমানা থেকে। কিন্তু সে যে প্রাণেশার অন্তঃকরণ থেকে অদৃশ্য হতে পারল না আর। ঘণ্টাখানেক সময় লাগিয়ে শাওয়ার নিল প্রাণেশা। বাইরে বেরিয়ে এলোমেলো পায়ে হেঁটে বিছানার কাছে আসলো। দু হাত মেলে চিত হয়ে বিছানায় ওপর শুয়ে পড়ল প্রাণেশা। অর্ধভেজা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে ভিজিয়ে দিল শুভ্র রাঙা বেডশিট। প্রাণেশা দৃষ্টি নিবদ্ধ করলো সিলিংয়ের দিকে। ভাবনায় বুঁদ হয়ে ভাবল আজ পুরো দিন ঘটে যাওয়া সকল দৃশ্যপট ক্ষণকাল নীরবতায় কেটে যায়। কিছু একটা ভাবনা আসতেই মোবাইল ফোনটা হাতে তুলে নেয় প্রাণেশা। ফেসবুকে গিয়ে একটা নাম দফায় দফায় সার্চ করে, কিন্তু হাজার হাজার আইডির ভিড়ে উচ্ছ্বাস শেরিয়ার নামের কাঙ্ক্ষিত মানুষের আইডি খুঁজে পায় না ও। মিনিট 30 সময় খুঁজেও ব্যর্থ হলো প্রাণেশা। বিরক্তিকর শ্বাস ফেলে ভাবল ছেলেটা কি ফেসবুক চালায় না? কিন্তু নিজের ভাবনা ভেবে নিজেরই হাসি পেল ওর। এই যুগে এসে যেখানে একটা ক্লাস 5 পড়ুয়া বাচ্চার পর্যন্ত ফেসবুক থাকে, সেখানে এত বড় একটা ছেলের ফেসবুক নেই সেটা ভাবাও বোকামি। একটা আইডি চোখে পড়তেই চটজলদি সেই আইডিতে ঢুকলো প্রাণেশা। একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া আছে প্রোফাইলে। বাচ্চা ছেলেটাকে ভালো করে খেয়াল করলো প্রাণেশা। একজনের মুখের আদলের সাথে খুব ভালোভাবে মিলে যায়। প্রাণেশা ভ্রু কুঁচকে আসে। আইডি স্ক্রল করে নিচে যেতেই প্রাণেশার মুখে হাসি ফোটে। পুরো আইডি জুড়ে আলাদা আলাদা ক্যাপশনে উচ্ছ্বাসের বিভিন্ন ছবি। ওদের গ্রামে আসার আপডেটটাও দিয়েছে আইডিতে। প্রাণেশা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা ভাবলো। কিছুক্ষণ আইঢাই করে বেরিয়ে এলো আইডি থেকে। ইগোর কাছে মনের ইচ্ছা হেরে গেল।
প্রাণনেশা মনে মনে ভাবল, ওই অ্যারোগেন্ট ছেলেকে নিজের থেকে রিকোয়েস্ট দিলে ছেলেটা নিশ্চয়ই ওকে ছেঁচড়া ভাববে। প্রাণনেশা ফোনটা সাইলেন্ট মোডে রেখে দেয় আসে। আজ রাতে আর খাওয়ার ইচ্ছে নেই। অকুল পাথার ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায় প্রাণনেশা। অপরাহ্নের প্রহর চলছে। আজ পুরোটা দিন লন্ডনবাসী এক প্রবল তুষার ঝড়ের ভূয় দর্শন করেছে। মধ্যাহ্নের বিদায়ের মাধ্যমে প্রলয়ঙ্কারী তুষারপাতের অবসান ঘটেছে। তবু বিস্তীর্ণ আকাশ মেঘে ঢাকা। গুড়ি গুড়ি তুষার তুলার মতো বিছিয়ে পড়েছে প্রতিনিয়ত। দু হাত ক্রস করে বুকের সাথে মিশিয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে প্রত্যুষ। নিষ্পলক তাকিয়ে আছে আকাশের দিকে। গুড়ি গুড়ি তুষারগুলো উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। জানালা দিয়ে ক্ষণে ক্ষণে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস এসে কক্ষে হুড়মুড় করে ঢুকছে। চেম্বারে থাকা হিটারের উত্তাপ তাপ আর বাইরের ঠান্ডা বাতাসের মিলেমিশে মিশ্র পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়েছে। বাইরে সাদা তুলোয় ঢাকা পরিবেশটা অসম্ভব সুন্দর স্নিগ্ধ, যেন এক টুকরো স্বর্গ। সামনে ম্যাপেল ট্রিটাতে নাম না জানা দুটো পাখি বসে আছে। সাদা আস্তরণে ঢাকা এক জোড়া বিদেশি পাখি। প্রত্যুষ ঠোঁট বিস্তৃত করে হাসল। এই সুন্দর পরিবেশে সবাই নিজের প্রিয়জনদের সাথে বসে টিভি দেখছে বা চায়ের আড্ডায় জমিয়েছে, কিন্তু প্রত্যুষ তার প্রিয় মানুষগুলো কোথায়? এই ভর সন্ধ্যায়ও ও একা কেন? কেনই বা সব কিছু ছেড়ে অসুস্থ মন নিয়ে কাজের জন্য ছুটে আসতে হয়েছে? উত্তর নেই, আসলেই নেই। ওর প্রিয় মানুষগুলো ওর থেকে যোজন যোজন দূরত্বে। ওর হাসিমাখা একটা প্রিয় মানুষের মুখ ওর ধরা ছোঁয়ার বাইরে। সে কাছে থাকলে বোধহয় জীবনটা এই পরিবেশটার মতো অসহ্য সুন্দর হতো। দীর্ঘশ্বাস ফেলল প্রত্যুষ। এইসব ভাবনা খালি মনটাকে বিষিয়ে তোলে, জীবনটাকে দীর্ঘশ্বাসের নিচে পর্যবসিত করে। আর এই আফসোস, হাহাকার ভরা জীবনটা থেকে বেঁচে থাকার ইচ্ছে উঠিয়ে নেয়। কট করে দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকালো প্রত্যুষ। লাবণ্যময়ী আগুন সুন্দরী এক নারী প্রবেশ করে দরজা ঠেলে। ভেতরে ঢুকে পিঠ দিয়ে ঠেকিয়ে আটকে দেয় দরজা। প্রত্যুষ জানলার কাছ থেকে সরে আসে, গম্ভীর চোখে তাকিয়ে অত্যাধিক শীতল কণ্ঠে বলে, চেম্বারে ঢোকার জন্য আগে যে পারমিশন নিতে হয় সেই কমন সেন্সটুকুও ভুলে গেছেন ডক্টর বেলা? বাদামি চুলের রমণী গা দুলিয়ে হাসল। ধীর পায়ে এগিয়ে আসলো প্রত্যুষের কাছে। কামুক চোখে তাকিয়ে কাট কাট ইংরেজিতে বলল, আপনার ক্ষেত্রে কেন যেন কমন সেন্স কাজ করে না ডক্টর, তবে অন্য কিছু কাজ করে অবশ্যই। প্রত্যুষ ভাবলেশহীন শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। গায়ের সাথে আটোসাটো জড়ানো একটা টি শার্ট পরেছে সে। ধপধপে সাদা স্লিম তলপেট উন্মুক্ত, পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা প্লাজো জিন্স। বাদামি চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে দিয়েছে সে। চোখে মুখে আবেদনময়ী ভাব। বিরক্তিকর শ্বাস ফেলল প্রত্যুষ। গম্ভীর স্বরে বলল, এটা হসপিটাল, আপনার এসব বেলেল্লাপনার জায়গা না। এসব ফালতুমি করতে হলে অন্য কোথাও গিয়ে করুন। ভাবাবেগ হলো না তার। সে পুনরায় মিষ্টি স্বরে বলল, সবসময় এভাবে গম্ভীর মুখে কথা বলা কি খুব জরুরি? মাঝে মধ্যে একটা হাসিও দেওয়া যায়, আপনার হাসি কিন্তু অসহ্য সুন্দর। বলে তর্জনী আঙুল প্রত্যুষের বুকের সাথে ঠেকালো সে। তিতকুটে ঢোক গিলল প্রত্যুষ। এক পা দূরে সরে দাঁড়িয়ে তেতো স্বরে বলল, আমি আপনার 1 বছরের জুনিয়র হই ডক্টর বেলা। এইটুকু ভেবে অন্তত সামান্য রেসপেক্ট আপনি আমাকে দেখাতে পারেন। মায়াভরা দৃষ্টিতে তাকালো সে। কণ্ঠে আকুলতা এনে বলল, হে, আপনি জানেন কতটা রেসপেক্ট করি আমি আপনাকে? এই হসপিটালে যত ডক্টর আছে সবচেয়ে বেশি রেসপেক্ট করি, কিন্তু আপনি তো আমার সাথে একটু হেসেও কথা বলেন না, ইভেন কারোর সাথে। সবসময় এমন হয়ে থাকা কি জরুরি? দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করল প্রত্যুষ।
এই মহিলাকে দেখলে অসম্ভব বিরক্তি অনুভব হয় ওর। এই মহিলাকে দেখলেই চক্ষু জোড়ায় জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সিনিয়র বলে মুখের ওপর কিছু বলতে পারে না এমন না, তবে ফর্মালিটি মেনটেন করতে হয় সবসময়। সে আবার বলল, আপনি আপনার বিবাহিত জীবনে সুখী না, তাই না ডক্টর প্রত্যুষ? এজন্য সবসময় গোমড়া মুখ করে থাকেন। মুখে চবর্গীয় শব্দ বের করল প্রত্যুষ। না, বিবাহিত জীবন নিয়ে কথা বলায় ওর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই ইংরেজরা সবসময় বাঙালিদের নামে পিণ্ডি চটকায় দেয়। ওর এত সুন্দর নামটাও কেমন দফারফা করে দেয় সবাই। প্রত্যুষ দাঁতে দাঁত চেপে বলল, আমার বিবাহিত জীবন নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি নিজের জীবন নিয়ে ভাবুন। ভাবার জন্য আপনাকে দরকার। সহ্য শক্তি অতিক্রম হয়ে গেল প্রত্যুষের। দ্রুত এই মহিলার সামনে থেকে চলে যাওয়ার গুরুত্ব অনুভব করল। প্রত্যুষ গটগট পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে। বেলা নিজের গায়ে হাত ঠেকিয়ে লাজুক দৃষ্টিতে তাকালো ওর যাওয়ার দিকে। বিড়বিড় করে বলল, সাচ আ কিউট বেঙ্গল ম্যান। প্রভাতের আগমন ঘটেছে সেই অনেকক্ষণ হবে, তবুও রবি স্নিগ্ধ আলোতে তেজের রেশ মাত্র নেই। শীতের সকালে সূর্যমামা ধরণীর বুকে এতটা প্রভাব খাটায় না। শুধু নরম আলো পৃথিবী ঝলমলিয়ে ওঠে। প্রাণনেশা ধীর পায়ে হাঁটছে। হালকা বাতাস বহমান আজ। বাতাসে তোপে খোলা চুলগুলো চোখে মুখে উপচে পড়ছে। প্রাণনেশা এক হাতে নিজের চুল সামলে কানের পেছনে গুজে দিল। একটা সাদা সালোয়ার ওর পরনে। চোখে মুখে ভাবনা স্পষ্ট, কিন্তু কি নিয়ে ভাবছে সেটা নিয়ে প্রাণনেশা নিজেও সন্দিহান। হাঁটতে হাঁটতে একসময় পার্লামেন্টের গেটের কাছে পৌঁছে গেল ও। কিন্তু কিছুদিন গিয়ে থেমে যায় প্রাণনেশা। সামনে জটলা বেঁধেছে। মুগ্ধ, তাজিম আর ওর মামার সাথে দাঁড়িয়ে আছে কয়েকজন। প্রাণনেশা ভাবল, খেয়াল করলো উচ্ছ্বাসকে। চোখে পড়তেই গোল গোল চোখে তাকালো ও। আশ্চর্য, ছেলেটা এখানে! ওদের পার্লামেন্টে আসবে কোত্থেকে? কালকে রাতে উল্টো পাল্টা ভাবতে ভাবতে প্রাণনেশা স্বপ্নেও দেখেছে ওকে। এখন আবার হ্যালুসিনেশনে ভুগছে নাকি? প্রাণনেশা চোখ কচলে তাকালো আবার। না, ও ঠিকই দেখছে। সে সত্যি সত্যি এসেছে, হ্যালুসিনেশন না। কিন্তু হঠাৎ এখানে কেন আসলো সে? প্রাণনেশা এগিয়ে যায় সামনে। গ্রামে রিসেন্ট সিচুয়েশন নিয়ে এমপির সাথে কথা বলতে এসেছিল উচ্ছ্বাসের টিম। যেহেতু ওরা একটা রেসপন্সিবিলিটি নিয়ে গ্রামে এসেছে, সেহেতু এমপির সাথে কথা বলাটা, ওদের ডিসিশন জানানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কথার এক পর্যায়ে ইয়াসির আহমেদ মুচকি হেসে বলল, আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। মুগ্ধ বা তাজিমকে বললেও হবে। আমরা আপনাদের সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করব। জি অবশ্যই, গম্ভীর মুখে একটু হাসি ফুটিয়ে বলল উচ্ছ্বাস। ইয়াসির আহমেদ বিদায় জানিয়ে চলে আসে সেখান থেকে। পরক্ষণে উচ্ছ্বাস তাকালো মুগ্ধের দিকে। চোখ ছোট ছোট করে বলল, গতকালকে যখন দেখা হলো তুমি আমাকে বললে না কেন তোমরা যে ইয়াসির আহমেদের দলের লোক? মুগ্ধ আমতা আমতা করে হাসলো। নিম্ন স্বরে বলল, সরি অফিসার, আমরা আসলে নিজেদের পরিচয় গোপন রেখে ওকে খুঁজতে চেয়েছিলাম। এজন্য নতুন এমপি নিয়ে কথা বলায় তোমার বান্ধবী কালকে ছ্যাঁত করে উঠেছিল, তাই না? মাথা নুয়ে হাসল মুগ্ধ। নম্র কণ্ঠে বলল, প্রাণনেশার মামা হন তিনি। উচ্ছ্বাস অবাক হয়ে বলল, সত্যি? বলেই মুগ্ধ ওপর নিচ মাথা নাড়ে। তুমি বলছি বলে রাগ করছো না তো? তুমি যেহেতু আমার ছোট, সেই হিসেবে তোমাকে তুমি বলা যায়, কি বলো? উচ্ছ্বাস কোমল স্বরে বলল, অবশ্যই অফিসার, কেন নয়? ভাইয়া ডাকো। অফিসারটা কেমন যেন মুরব্বি মুরব্বি লাগে। আর আমাদের তো এখন প্রতিনিয়ত দেখা হতেই থাকবে। মুচকি হাসল মুগ্ধ। ইস, ক্রমশই মনের মধ্যে একটা বিশাল জায়গা দখল করে নিচ্ছে ছেলেটা। সব সময় গম্ভীর বদনে থাকলেও ছেলেটার মনটা কিউট ভাবল মুগ্ধ। প্রাণনেশাকে ইয়াসির আহমেদের সাথে কথা বলতে দেখে মুগ্ধ বলল, ওই তো প্রাণনেশা।
উচ্ছ্বাস দৃষ্টি সরিয়ে তাকালো সেই দিকে। প্রাণনেশা কথা শেষ করে এগিয়ে আসছে। ওদের কাছে আসতেই মুগ্ধ উদ্বিগ্ন স্বরে বলল, কিরে, আজ এত দেরি হলো যে? ঘুম ভাগেনি, নীরস উত্তর প্রাণনেশার। পরক্ষণেই কোনা চোখে একবার উচ্ছ্বাসকে পরখ করল প্রাণনেশা। চটজলদি আবার দৃষ্টি সরিয়ে আনে, কিন্তু উচ্ছ্বাসের প্রখর দৃষ্টি দেখে নিল ওকে। ঠোঁট কামড়ে হাসল সে। মুগ্ধের উদ্দেশ্যে তীক্ষ্ণ স্বরে বলল, মুগ্ধ, তোমাদের দলে কি কোনো রুলস বা রেগুলেশন নেই? না মানে যারা যখন ইচ্ছে তখন আসতে পারে? প্রাণনেশা ফুঁসে তাকালো তার দিকে। ভ্রু নাচিয়ে তাকালো সে। হঠাৎ তাজিম উত্তর করল, রুলস সবার জন্য থাকলেও প্রাণনেশার জন্য নেই। কেন? ভ্রু কুটিয়ে প্রশ্ন করল সে। কারণ ও আমাদের দলের সভাপতি। দু গালে দু হাত ঠেকিয়ে অবাক হওয়ার ভং করল উচ্ছ্বাস। ঠোঁট গোল করে বলল, মেয়েরাও সভাপতি হতে পারে? আর ওনাকে দেখতেই তো বেবি বেবি লাগে। মান্য করে কেউ? দলের কাজ এগোয় কি করে? সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, প্রাণনেশা চিবিয়ে চিবিয়ে বলল। আগুন ঠিকরে পড়ছে যেন ওর দৃষ্টি দিয়ে। এবার হাসল সে। হাসি মুখে দেখল প্রাণনেশাকে। প্রাণনেশা বুকে সাথে হাত গুজে দাঁড়ালো। অ্যাটিটিউড নিয়ে বলল, আমি ভূঁইয়া বাড়ির মেয়ে, ওকে? আদ্রিকা ভূঁইয়া প্রাণনেশা। এখনও এমন কেউ জন্মায়নি যে প্রাণনেশাকে অমান্য করবে। ও আচ্ছা, ভূঁইয়া বাড়ির মেয়ে আপনি? যদিও গ্রামে পা রাখার পর থেকে ভূঁইয়া বাড়ি নিয়ে অনেক সুনাম শুনেছি আমি, কিন্তু আপনি আমাকে বলবেন না আপনার আরও একটা নাম আছে, ভুয়া? ফিক করে হেসে দিল মুগ্ধ। হাসি কন্ট্রোল করে বলল, আমিও ওকে এই নামেই ডাকি ভাইয়া। বাহ, আপনার আর আমার মেন্টালিটি দেখি মিলে যায়। হোয়াট আ কোইন্সিডেন্স, হাসি মুখে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা হতভম্ব হয়ে দেখল ওদেরকে। ক্ষণকালের মধ্যেই যেন দুজনের গলায় গলায় ভাব হয়ে গেছে। প্রাণনেশার সহ্য হলো না ওদের এই ভাব। প্রগাঢ় স্বরে বলল ও, অতি হাসি ভালো না, বেশি হাসলে পরে বেশি কাঁদতে হয়। উচ্ছ্বাস হাস্যোজ্জ্বল চোখে তাকালো ওর দিকে। শোভন কণ্ঠে বলল, অনেক আগের জোকস। হাসলে মন ভালো থাকে, যেমন আমি সবসময় গম্ভীর হয়ে থাকার ভং ধরি নিজের প্রফেশনের সাথে সখ্যতা রাখার জন্য, কিন্তু হাসি আটকে রাখতে পারি না বেশিক্ষণ। আমার হাসি উচ্ছ্বসিত হয়ে বেরিয়ে আছে। প্রাণনেশা মুখ বাঁকালো। গট গট পায়ে যেতে যেতে বলল, আপনার হাসি দেখতে খুবই বিশ্রী। বালিশের ওপর থুতনি ঠেকিয়ে বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে প্রাণনেশা। হাতে ফোন ধরা, সেখানে দৃশ্যমান প্রত্যুষের মেসেজ। প্রাণনেশা ভাবছিল প্রত্যুষ আরও কিছু লিখবে, কারণ টাইপিং উঠছিল। বাট প্রাণনেশাকে আশাহত করে দিয়ে প্রত্যুষ আর কোনো মেসেজ সেন্ড করেনি। মন খারাপ করে বালিশের উপর মাথা এলিয়ে দিল প্রাণনেশা। তক্ষুনি ঝংকার তুলে ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল প্রাণনেশা। ভাবলো হয়তো প্রত্যুষ কল দিয়েছে, তবে উচ্ছ্বাসের নাম্বার দেখে অনেকটাই অবাক হলো। এত রাতে ছেলেটা কি ভেবে ফোন দিল ভেবে পেল না প্রাণনেশা। পরক্ষণেই ফোনটা নামিয়ে রাখলো হাত থেকে। রিসিভ করবে না ও, কিছুতেই করবে না। ছেলেটা ওর মেসেজ সিন করে রেখে দিয়েছে। ইগো হার্ট হয়েছে প্রাণনেশার। তার উপর এতদিন গায়েব ছিল। ফোন বাজতে বাজতে কেটে যায়। মুখ বাঁকালো প্রাণনেশা। ফের রিংটোন বাজতেই কল রিসিভ করলো ও। কণ্ঠে কিছুটা গম্ভীর করে বলল, বলুন, কেন ফোন দিয়েছেন? একটু নিচে নামুন তো। ঝটকা খেলো প্রাণনেশা। হুড়মুড় করে উঠে বসে ভ্রু কুঁচকে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। পরক্ষণেই বিহ্বল স্বরে বলল, নিচে নামবো কেন? আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি প্রাণনেশা, একটু কষ্ট করে নিচে নামুন। পাগল নাকি? এই ঠান্ডার ভেতরে নিচে নামবো? এই সময়ে আপনি আমার বাসার নিচে কি করছেন? তড়িঘড়ি করে বলল প্রাণনেশা। উফ, এত কথা বলছেন কেন? নামতে বলেছি তার নিশ্চয়ই কারণ আছে। ঠান্ডায় জমে যাচ্ছি আমি। এত দূর থেকে এসেছি আপনার জন্য, আর আপনি কি না একটু নিচে নামতে পারবেন না? উচ্ছ্বাস, বোঝার চেষ্টা করুন। এত রাতে কি করে নামবো আমি? যা বলার ফোনে বলুন।
কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। এমনিতে আমাকে নিয়ে গ্রামে অনেক সুন্দর সুন্দর কথা রটে। বেশি সময় লাগবে না প্রাণনেশা, প্লিজ এই কথাটা রাখুন। বলে ফোন কাটল উচ্ছ্বাস। দোটানায় পড়ল প্রাণনেশা। এত রাতে নিচে যেতে মন সাই দিল না ওর। রাতে দেরি করে ফিরলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ছেলের ডাকে রাত 1টায় বাড়ির বাইরে বেরোনো উচিত মনে হলো না ওর। কিছুক্ষণ পায়চারি করলো প্রাণনেশা। উচ্ছ্বাসের জন্য খারাপ লাগলো ওর। বেচারা ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে। প্রাণনেশা ধাতস্থ করলো নিজেকে। উচ্ছ্বাসকে বিশ্বাস করে ও। একটু গিয়ে মাত্র দেখা করে আসলে কী বা ক্ষতি হয়ে যাবে। গায়ে একটা উলের উষ্ণ কাপড় জড়িয়ে কক্ষ ছেড়ে বের হলো ও। পুরো বাড়ি অন্ধকার। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের মা বাবার কক্ষে উকি দিল প্রাণনেশা। কক্ষের দরজা বন্ধ, তার মানে ঘুমিয়ে পড়েছে দুজনে। বুকে থুতু ছেটালো প্রাণনেশা। পা টিপে টিপে এসে সদর দরজার সামনে দাঁড়ালো। শব্দহীন সদর দরজা খোলার চেষ্টা করলো, তবে খুলতে গিয়ে খট করে শব্দ হয়। প্রাণনেশার বুক ধক করে ওঠে। আশেপাশে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো ও। যাক, কেউ জাগেনি। আবারও মনে সাহস সঞ্চয় করে বাড়ির বাইরে বেরোলো ও। আজ ভাগ্যক্রমে দারোয়ান আসেনি। মনে মনে খুশি হলো প্রাণনেশা। গেট খুলে বের হতেই দেখলো রাস্তার ওপর পাশে উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে হেলান দিয়ে। প্রাণনেশা দেখতেই সোজা হয়ে দাঁড়ালো। হাসি মুখে হাত নাড়ালো। প্রাণনেশা এগিয়ে যায় ওর দিকে, তড়িঘড়ি করে বলে, এই রাত বিরেতে কি ভীমরতি হয়েছে আপনার? উচ্ছ্বাস ঠোঁটে হাসি বিস্তৃত করে, কোমল স্বরে আওড়ায়, হ্যাপি বার্থডে প্রাণনেশা। অবাকের চোখে প্রাণনেশার মুখ হাঁ হয়ে যায়। বিহল পলক ঝটকায়, বিভ্রান্ত স্বরে আওড়ায়, আপনি কি করে জানলেন আজ আমার বার্থডে? ফেসবুক জানালো। বলেই আবার হাসলো। পরক্ষণে আশেপাশে তাকিয়ে বলল, বেশি সমস্যায় ফেলে দিলাম আপনাকে? আপনি আপনি করে বলছেন যে? আপনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যার পরিপ্রেক্ষিতে তুমি করে বলবো। হাঁ করে চেয়ে থাকলো প্রাণনেশা। উচ্ছ্বাস ওর অবাক দৃষ্টি অগ্রাহ্য করে কারের ডোর খুলে কেক নিয়ে আসলো। প্রাণনেশার সামনে দাঁড়িয়ে ক্যান্ডেল রাখলো কেকের ওপর। লাইটার দিয়ে ক্যান্ডেল জ্বালাতে গিয়ে প্রথম দফায় কুয়াশার আবরণ আর ঠান্ডা বাতাসে আগুন নিভে যায়। দ্বিতীয় দফায় প্রাণনেশা নিজের হাত বাড়িয়ে দিয়ে ক্যান্ডেলের পাশ ঢাকলো। মুচকি হাসলো উচ্ছ্বাস। প্রাণনেশা ফু দিয়ে আগুন নেভায়। উচ্ছ্বাস কেক কেটে খাইয়ে দিল ওকে। প্রাণনেশা খেলো, তবে ভদ্রতার খাতিরে উচ্ছ্বাসকে খাইয়ে দিল না। উচ্ছ্বাস মনে করে না কিছু এতে। নিজের পিস কেটে নিজেই খায়। প্রাণনেশা হাসি আটকালো। মিটিমিটি হেসে বলল, এত রাতে কেক কোথায় পেলেন? আমার একজন পরিচিত আঙ্কেলের বেকারি আছে। বেচারা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে দোকান খুলিয়ে কেক নিয়ে এসেছি। উপস, এত কেয়ার? দাঁত দেখালো প্রাণনেশা। উচ্ছ্বাস অবাক হলো প্রাণনেশার এসব আচরণ দেখে। এমনভাবে বিহেভ করছে ও যেন ওরা রিলেশনে আছে। উচ্ছ্বাস কিছু বলতে গেলেও বলল না। এত রাতে একসাথে কি করছো তোমরা? ঘোর নিস্তব্ধতার মাঝে কারো শক্ত কণ্ঠ ভেসে আসতেই চমকে তাকালো উচ্ছ্বাস। প্রত্যুষকে দেখতেই বিস্ফোরিত দৃষ্টি তাক করল ওর দিকে। বাঁকা হাসে প্রাণনেশা। ব্যাস, প্রত্যুষের আশারই অপেক্ষায় ছিল এতক্ষণ ও। বাড়ি থেকে বেরোনোর সময় মানবটিকে দেখেই তো ওর এখানে আসার এত এক্সাইটমেন্ট জেগেছিল। ইদানিং প্রত্যুষকে কষ্ট পেতে দেখলে ওর পৈশাচিক আনন্দ হচ্ছে। গা ছাড়া ভাব নিয়ে দাঁড়ালো প্রাণনেশা। যেন প্রত্যুষ দেখে ফেলায় ওর কোনো কিছু যায় আসেনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো প্রত্যুষ। প্রাণনেশা এক পলক তাকালো প্রত্যুষের দিকে। গায়ে একটা টি শার্ট, পরনে ওর কোনো উষ্ণ কাপড় নেই। আশ্চর্য, ছেলেটার কি ঠান্ডা লাগছে না? যেখানে ও সোয়েটার পরেও ঠান্ডায় কাঁপছে। পরক্ষণেই মুখ ফেরালো প্রাণনেশা। প্রত্যুষ অধিকতর ঠান্ডা স্বরে বলল, এত নির্লজ্জ কেন তুমি প্রাণনেশা? রাত বিরেতে একটা স্বল্প পরিচিত ছেলের সাথে বাইরে দেখা করতে চলে এলি?
ঠোঁট কামড়ে পিচ ঢালা রাস্তার উপর দৃষ্টি নিবদ্ধ করল প্রাণনেশা। এমন একটা ভাব যেন কারোর কথাই শুনতে পায়নি ও। উচ্ছ্বাস এক্সকিউজ দেওয়ার চেষ্টা করলো, তবে প্রত্যুষ আঙুল উঁচিয়ে থামিয়ে দেয় ওকে। চিবিয়ে চিবিয়ে বলে, কোনো কথা না। আপনাকে কি বলেছিলাম আমি? ভদ্র ফ্যামিলির ছেলেরা রাত বিরাতে মেয়েদের সাথে দেখা করে না। ও না হয় অভদ্র, শিক্ষা দীক্ষা লেশমাত্র নেই, বাট আপনার তরফ থেকে এমন বাচ্চামো আশা করিনি। বিহল পলক ঝটকায় উচ্ছ্বাস, কণ্ঠ ফুঁড়ে কোনো শব্দ বের করতে পারল না ও। প্রত্যুষ রাগী দৃষ্টি নিবদ্ধ করল প্রাণনেশার দিকে, তপ্ত স্বরে বলল, তোকে কিছু বলতেও রুচি বাজছে আমার। ছি। মেনে নিলাম পার্সোনাল কারোর সাথে বার্থডে সেলিব্রেট করবি, তাই বলে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে? লজ্জা শরম সব চলে গেছে তোর? তুই কেন বুঝিস না প্রাণ? কেন এমন বাচ্চামো করিস? ফ্যামিলির সম্মান নিয়ে কেন মাথা ব্যথা নেই তোর? আমার ব্যাপারে তোমাকে না ভাবলেও চলবে প্রত্যুষ ভাই। প্রত্যুষ নাক ফুলিয়ে অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ঠোঁট বেঁকিয়ে নির্লজ্জের হাসি দিল প্রাণনেশা। প্রত্যুষ শুকনো স্বরে বলল, ও বলল আর নেমে গেলি? এই নিস্তব্ধতায় তোকে মেরে ফেললেও তো কেউ খবর পাবে না। এই দুনিয়ায় তো নিজের প্রিয়জনের এত বিশ্বাস নেই, ওর কথায় নেমে গেলি? এতটা বিশ্বাস করিস ওকে প্রাণ? হ্যাঁ করি বিশ্বাস। আমি জানি ওর সান্নিধ্যে আমার কোনো ক্ষতি হবে না। তুমি মানুষের বিশ্বাস ভেঙে দাও মানেই এই না সবাই এমন করবে। উচ্ছ্বাস বিশ্বাসের যোগ্য। আই ট্রাস্ট হিম। আমি ওর কাছে নিজেকে নিরাপদ ফিল করি। হতভম্ব হয়ে তাকালো উচ্ছ্বাস। প্রাণনেশার প্রতিটি কথা হৃদয়ে হামলে পড়ল ওর। এটা কি ও সত্যি মন থেকে বলছে, না প্রত্যুষকে শোনানোর জন্য? অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রত্যুষ। শুকনো স্বরে বলল, বাড়ি ফিরে যা প্রাণ। কণ্ঠ কাঁপল প্রত্যুষের। প্রাণনেশা আরেকটু হার্ট করতে চাইল ওকে। ব্যগ্র স্বরে বলল, আমার এখনো কথা শেষ হয়নি ওর সাথে। কথা শুনবি না তুই? না। উচ্ছ্বাস প্রাণনেশার দিকে তাকিয়ে থাকলো। দর্শক হিসেবে দুজন মানুষের নীরব যুদ্ধ দেখছে ও। তবে বেশিক্ষণ দর্শক থাকতে মন চাইল না ওর। দুজনের কথার ব্যাগড়া দিয়ে বলল, এমন করছেন কেন প্রত্যুষ? মানছি এই টাইম দেখা করা ঠিক হয়নি, আমরা জাস্ট কেক কাটছিলাম, এতে এত রিয়্যাক্ট করার কি আছে? মানছি আপনি ওর বড় ভাই, বাট এত খবরদারি করতে পারেন না ওর ওপর। এটা ওর লাইফ, ও যেমনভাবে মন চায় সেভাবে লিড করবে। যার সাথে দেখা করতে মন চায় তার সাথে করবে। আপনি কেন অত উতলা হচ্ছেন? উচ্ছ্বাসের দিকে ছোট ছোট চোখে তাকালো প্রাণনেশা। প্রত্যুষকে বলা এই কথাটা হজম করতে কষ্ট হলো ওর। প্রত্যুষকে কেউ কিছু পিঞ্চ মেরে বলবে সেটা সহ্য করতে পারে না প্রাণনেশা, বাট ও গালিগালাজও করতে পারবে, সেটা সমস্যা না। কিন্তু অন্য কেউ ওর সামনে প্রত্যুষকে কষ্ট দিয়ে কিছু বলবে, এটা বিরাট সমস্যা। আক্রোশে তাকালো প্রত্যুষ। তীব্র অধিকার বোধে বলল, আমি ওর ফ্যামিলি মেম্বার উচ্ছ্বাস। বিষয়টা যখন আমার চোখে পড়েছে তখন অবশ্যই আমি কনসার্ন হব। আমি ওর লাইফে অধিকার খাটাচ্ছি না, বাট ফ্যামিলির সম্মান দেখাটাও আমার দায়িত্ব। ওর এখনও সেই বোধবুদ্ধি হয়নি। এখনও যখন হয়নি তার মানে আর হবেও না। ফালতুমি সকল লিমিট ক্রস করে দিচ্ছে ও। আপনি প্লিজ এসবে নাক গলাবেন না। এটা ওর আর আমার ফ্যামিলির ব্যাপার। শ্লেষাত্মক দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। প্রত্যুষ হাত টেনে ধরল প্রাণনেশার। চিবিয়ে চিবিয়ে বলল, সোজা কথায় কাজ হবে না তোকে। আজকেই চাচুর সাথে কথা বলবো আমি। বিয়ে দিয়ে বিদায় করলেই এইসব ভীমরতি কাটবে তোর। হাত টেনে নিয়ে যাবে প্রত্যুষ, তার আগে অন্য হাত খপ করে ধরল উচ্ছ্বাস। প্রত্যুষ এক পলক তাকালো ওর ধরা হাতের দিকে। পরক্ষণেই উচ্ছ্বাসের দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বলল, ওর হাত ছাড়ুন উচ্ছ্বাস। আপনি ছেড়ে দিন, এভাবে নিয়ে যেতে পারেন না ওকে। সব সময় এমন করেন আপনি। সমস্যাটা কি আপনার? হাত ছাড়ুন। ছাড়বো না। এভাবে হাত টানবেন না উচ্ছ্বাস, ও ব্যথা পাবে। আপনি ছেড়ে দিন। প্রত্যুষ নিজ তাগিদে শক্ত হাতে প্রাণনেশার হাত ছাড়ল ওর থেকে। তপ্ত স্বরে বলল, আপনার সাথে অনেক হিসেব বাকি আছে আমার। প্রাণনেশা থেকে দূরে থাকবেন আপনি। বলে প্রাণনেশাকে ট্রলি ব্যাগের মতো টেনে নিয়ে গেল প্রত্যুষ।
উচ্ছ্বাস অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। দৃষ্টি ঝাপসা হয় ওর। মেয়েটাকে নিয়ে চলে গেল ওর থেকে। উচ্ছ্বাস যেতে দিয়েছে তাই নিয়ে চলে যেতে পেরেছে, নয়তো ও যদি হাত আলগা না করতো প্রত্যুষ কখনোই প্রাণনেশাকে নিয়ে যেতে পারত না। উচ্ছ্বাস ঝাপসা দৃষ্টি রাস্তায় নিবদ্ধ করলো, বিড় করে বলল, প্রাণ পাখি, এই দুনিয়ার সব ছেলের সাথে আমি যুদ্ধ করে নেব যারা তোমাকে চায়, শুধু ওই একজন ছাড়া যাকে তুমি চাও। তোমার প্রত্যুষ ভাইয়ের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। চলবে।